নমস্কার। রাজ্য জুড়ে এখন কালী পুজোর আবহ, ইতিউতি বাজি ফাটার আওয়াজও পাওয়া যাচ্ছে। কিন্তু এই কালী পুজো শেষ হতে না হতেই সারা রাজ্য জুড়ে আরেকটা দামামা বাজতে চলেছে, সেটা ভোটের দামামা। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও নিজেদের ঘুঁটি সাজাতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। রাজ্যের শাসক দল খুব স্বাভাবিকভাবেই তারাও কিছুটা এগিয়ে রয়েছে, তারাও সমীক্ষা শুরু করেছে। এবং এই সমীক্ষা যখন চলছে সেই সময় একটা পুরনো বিষয় আবার সামনে চলে আসছে। সেটা হচ্ছে যে বিধায়করা এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, যারা 2021 সালে জয়ী হয়েছিলেন বা পরবর্তী সময় এসছেন, তাদের মধ্যে যাদের বয়স 70-এর বেশি তারা আবার টিকিট পাবেন কিনা, এই বিষয় নিয়ে এই সমীক্ষার মধ্যেই এই বিষয়টা সামনে চলে এসছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আমাদের এডিটর ইন চিফ শঙ্করদীপ দাসের সঙ্গে। শঙ্করদা, ওই পুরনো ইস্যু অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের সময় যে বিষয়টা সামনে এসেছিল, বয়সের বিষয়টা, সেটাও কি এবারও ওই বিষয়টাকে সামনে রেখেই সমীক্ষার কাজ চলছে? দেখো, ভোটের এখনো হিসেব মতো 5-6 মাস বাকি আছে। যদি সময় নির্বাচন হয় তাহলে মার্চ মাসে হয়তো ঘোষণা হবে, এপ্রিল মাস থেকে ভোটটা শুরু হবে। কিন্তু যতটা এই ভোট এগিয়ে আসবে তত তো তৃণমূলের মধ্যেই ক্যান্ডিডেট ইত্যাদি প্রভৃতি নিয়ে আলোচনা হবে। তার কারণ হচ্ছে তৃণমূল পার্টিটা এখন অনেক বড় হয়ে গেছে, ফলে পার্টি যত বড় হয় তত অ্যাসপিরেন্ট বাড়ে। তো নতুন নতুন লোকজন ক্যান্ডিডেট হতে চাইবেন, এমএলএ হতে চাইবেন, মন্ত্রী হতে চাইবেন। তারা মন্ত্রী হবেন কি করে, বা তারা বিধায়ক হবেন কি করে, তাদের টিকিটটা পেতে হবে। এবার যদি বর্ষিয়ানরা আসন না ছেড়ে দেন তাহলে নতুনরা সুযোগ পাবেন কি করে। তার ফলে এই ডিবেটটা ওঠারই ছিল। এখন নতুন করে যে এই ডিবেটটা যে উঠছে এরকম নয়, এটা অনেকদিন ধরেই একটা ডরম্যান্ট রয়েছে। আজকে হঠাৎ করে এটাকে আরো আস্তে আস্তে এটা গতি পাচ্ছে। আরো একটা কারণে গতি পাচ্ছে, দেখো 2024 সালে যখন ভোট হয়েছিল, লোকসভা ভোট, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাত্ত্বিকভাবে একটা প্রশ্ন তুলেছিলেন যে 70 বছর যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদেরকে আবার টিকিট দেওয়া হবে কেন। অভিষেক খুব পার্টিনেন্ট একটি কোয়েশ্চেন তুলেছিলেন। উনি বলেছিলেন যে 70 বছর বয়সে একটি মানুষ পৌঁছে গেলে তার কার্যক্ষমতা তো আর 40 বছর বা 50 বছরের মানুষের মতো থাকে না। স্বাভাবিক নিয়মে তার কার্যক্ষমতা কমে যায়। একজন এমএলএ বা এমপি হলেন পিপলস রিপ্রেজেন্টেটিভ, মানুষের জনপ্রতিনিধি। তো তিনি যদি তার নির্বাচন কেন্দ্রে সময় দিতে না পারেন, সেখানে যদি তার ঘোরার ক্ষমতা না থাকে, কর্মক্ষমতা কমে যায়, তাহলে তাকে কি দেওয়া যুক্তিযুক্ত? তো তখন অবধারিতভাবে দুজনের দিকে প্রশ্ন উঠেছিল, কারণ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, কারণ দুজনেরই বয়স 70 পেরিয়ে গেছে, একজনের 76, একজনের 75 বা 77 এরকম একজন বয়স। কিন্তু দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তত্ত্বটা খুব একটা আমল দেননি, উনি রাজি হননি। এবং সৌগত রায় দমদম থেকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা থেকে, উত্তর কলকাতা থেকে প্রার্থী হন। এবং ভেরি ইন্টারেস্টিংলি, রাজ্যের 42টি লোকসভা সিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 40টি সিটে ক্যাম্পেইন করেন, কিন্তু 2টি সিটে ক্যাম্পেইন করেননি, দমদম এবং কলকাতা উত্তর। কারণ অভিষেক বুঝিয়ে দেন যে তার যে নীতিগত অবস্থান সেই জায়গা থেকে তিনি তিনি এখনো মনে করেন যে 70 বছর বয়সের বেশি হয়ে গেলে যদি কারো কর্মক্ষমতা না থাকে তাকে আর টিকিট দেওয়ার দরকার নেই। এমন তো নয় যে পলিটিক্যাল পার্টি করতে গেলে এমপি হতে বা এমএলএ হতে হবে। পার্টির সংগঠনে কাজ করতে পারেন, ইন্টেলেকচুয়ালি পার্টিকে হেল্প করতে পারেন, পার্টি অফিসে বসতে পারেন, 10টা লোকের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন। তো পার্টিকে অনেকভাবে পার্টির কাজ করা যায়। পার্টি করতে হবে মানেই মন্ত্রী হতে হবে, এমএলএ হতে হবে বা এমপি হতে হবে, কোনো মানে নেই। এখন আর একটা জিনিস দেখো তুমি, সেটা হচ্ছে যে 1 বছর হয়েছে লোকসভা ভোট হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় দুজনেই কম বেশি অসুস্থ এবং নিজেদের নির্বাচন কেন্দ্র তো দূর, মানে দুজনে পার্লামেন্টেও ভালো করে যেতে পারেননি। তো তার ফলে কি, তার ফলে অভিষেকের যে পয়েন্ট সেটাই মান্যতা পাচ্ছে, সেটাই ভিন্ডিকেটেড হচ্ছে, প্রতিষ্ঠা পেয়েছে। তার ফলে আবার নতুন করে এই প্রশ্নটা উঠেছে যে যাদের 70+ হয়ে গেছে তারা কি আবার টিকিট পাবেন, বিধায়ক হবেন? কারণ 70+, ধরো কারো 70, কারো 72, কারো 73, কারো 74, আরো 5 বছরের জন্য এমএলএ, মানে তারা প্রায় কারোর বয়স প্রায় 80 কাছাকাছি চলে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি অলরেডি 79। তো এবারে যদি এবারও যদি শোভনদেব চট্টোপাধ্যায়ের টিকিট পান, তাহলে তো শোভনদেব চট্টোপাধ্যায়ের বয়স এরপরে যখন 84-85 চলে যাবে, যখন তার বিধায়কের টেনিও শেষ হবে। ফলে কোয়েশ্চেন এখানেই তৈরি হচ্ছে। কিন্তু যেটা আমি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে অভিষেকেও যে এই যে 70 ইয়ার্স, এটাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ব্ল্যাঙ্কেট ব্যানের কথা বলছেন এরকম নয়। অভিষেকেরও একটা বক্তব্য আছে যে এরকম তৃণমূলের পার্টিতে এমএলএ রয়েছেন যারা 70 বছর বয়স হয়ে গেলেও খুব অ্যাক্টিভ। এখানে একটা জিনিস তোমাকে বলে রাখি যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা রয়েছেন
215 জন জিতেছেন, তারপরে কিছু এসছেন, কিছু উপনির্বাচনও জিতেছেন। সেই সংখ্যাটা 223, 24, 25। এর মধ্যে প্রায় 57 জন আছেন যাদের বয়স কিন্তু 70-এর ঊর্ধ্বে, তার মধ্যে মন্ত্রীও আছেন। ঠিক, কিন্তু কথা হচ্ছে ধরো অভিষেক বা অভিষেকের ঘনিষ্ঠদের যে বক্তব্য, আর টিম অভিষেকের যেটা বক্তব্য যে 70+, মানে এটা কোনো ব্ল্যাঙ্কেট ব্যান নয়। যেমন বজবজের অশোক দেবের বয়সে 70 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু অশোক দেব সকাল থেকে রাত পর্যন্ত তার কনস্টিটিউয়েন্সিতে অলওয়েজ অ্যাভেলেবেল। কেউ চাইলে দেখা করতে পারেন, কোনো জায়গায় সমস্যা হলে ছুটে যাচ্ছেন। একটা 24/7 একজন এমএলএ তার নির্বাচন কেন্দ্রে সময় দিচ্ছেন। আমি অবাক হব না যে অশোক দেব যদি আবার টিকিট পান, তার বয়স 70 পেরিয়ে গেছে তো কি হয়েছে, এবং অশোক দেব মানে যদি একজনও 70+ টিকিট পান, তাহলে অশোক দেব তুমি লিখে রাখতে পারো যে অশোক দেব টিকিট পাবেন। কারণ হচ্ছে যে তার বয়স যাই হোক না কেন, তার শারীরিক অসুস্থতাও কম বেশি ভালো মন্দের মধ্যে দিয়ে চলছে, কিন্তু তিনি অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ বললেও কম বলা হয়। কিন্তু এরকমও আছে, তার ফলে ওরকম ব্ল্যাঙ্কেট ব্যানের জায়গায় হয়তো ব্যাপারটা যাবে না যে 70 বছর পেরিয়ে যাওয়া মানেই যে তাকে টিকিট দেওয়া হবে না, এরকম জায়গায় যাবে না। কিন্তু একটা অ্যাক্টিভিটি অডিট বলতে পারো, যে একটা অ্যাক্টিভিটি অডিট পার্টির মধ্যে শুরু হয়েছে, যে কারা অ্যাক্টিভ। যে অবশ্যই এই যে তুমি 57 জনের কথা বললে, যে এই 57 জনের একটা অ্যাসেসমেন্ট হচ্ছে যে তারা কতটা পলিটিক্যালি অ্যাক্টিভ, তারা কতটা অর্গানাইজেশনালি অ্যাক্টিভ, তারা নিজেদের লোকসভা বিধানসভা কেন্দ্রে কতটা সময় দিচ্ছেন বা আদৌ দিচ্ছেন কিনা, তাদের এলাকায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা, এইগুলো একটা হচ্ছে। আবার এটাও হচ্ছে যে 70 বছর না, 50 বছর। এক্স্যাক্টলি এই জায়গাটা তোমায় বলবো যে আমরা দেখেছি বিগত বিধানসভায়, বিশেষ করে গত 1 বছরের বিধানসভায় অধিবেশন যখন হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পই করে বলেছেন, এমনকি পরিষদীয় দলনেতা মিটিং করে পর্যন্ত বলতে হয়েছে যে তোমরা কেন ভোকাল নও, কেন তোমাদের নিজেদের এলাকার কথা বলছো না। এই সংখ্যাটাও কিন্তু কম নয়, প্রায় 125 জনের মতো বিধায়কের একটা তালিকা তৈরি হয়েছিল, এবং যাদের বয়স 70-এর নিচে। রাইট। এবং তুমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তুললে, ঠিক আছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাপারটা হচ্ছে যে কোনো পার্টির ক্ষেত্রে এটা প্রযোজ্য। মানে এটা এমন নয় যেটা তৃণমূলের ক্ষেত্রে শুধু প্রযোজ্য। উনি কি বলেন যে চায়ের দোকানে গিয়ে বসুন, মানুষের বাড়িতে চলে যান, বাড়ি গিয়ে যান, ঘুরে বেড়ান। এটা মানে কি, এটা বেসিক্যালি যে একজন পিপলস রিপ্রেজেন্টেটিভ, তার কাজ হবে মানুষের সাথে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা। একটা সময় তিনি বলেছিলেন যে মোবাইল ফোন রাত 10টার আগে বন্ধ করবে না, কারণ তৃণমূলে অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল বন্ধ করে দিতে হবে, মোবাইল ধরেন না, ফোনে পাওয়া যায় না। উনি বলেছিলেন যে সকালবেলা তোমাদেরও একটা সময় থাকবে, পার্সোনাল স্পেস, রাত্রিবেলা ঘুমানোর সময়, কিন্তু ওই সময়টা না বন্ধ রাখবে, কিন্তু সকাল মানে ফোনে অ্যাভেলেবেল থাকতে হবে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে অডিটের কথা বলা হচ্ছে, সেটা এমন নয় যে শুধুমাত্র 70+ হলেই তাদের অডিট হচ্ছে। 50 বছর বয়স আছে, তিনি কনস্টিটিউয়েন্সি আর না, তারও নিশ্চয়ই অডিট হবে। তার ফলে অডিট করে যদি দেখা যায় সার্ভে করে প্রাথমিক সমীক্ষায় যে কনস্টিটিউয়েন্সি যাদের টাচ নেই। এবং একটা জিনিস মনে রাখবে সঞ্জু, যে যখনই কোনো এমএলএ কে তার নির্বাচন কেন্দ্রে পাওয়া যায় না বা তিনি খুব কদাচিৎ যান, তখনই একটা লোকাল লেভেল অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়। মানে ধরো স্থানীয় মানুষের হয়তো যে সরকারের বিরুদ্ধে কোনো রাগ নেই, কিন্তু লোকাল এমএলএর বিরুদ্ধে রাগ আছে। আর ওনাকে তো পাওয়া যায় না, আরে উনি তো আসেন না, উনি তো ফোন ধরেন না, আরে উনি তো 9 মাসে 6 মাসে একবার আসেন, সেই যে ভোটের সময় দেখেছিলাম, আবার এই ভোটের আগে দেখছি। তো এই যে সাধারণ মানুষের, লোকাল মানুষের যে ভাবনা ওই তাদের এমএলএ কে নিয়ে, সেইটা অনেক সময় লোকাল লেভেল অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করে। হয়তো দেখা যাবে যে গভর্নমেন্টের এগেইনস্টে ওভারঅল ওইখানে বহু মানুষের মধ্যে কোনো ক্ষোভ নেই, অসন্তোষ নেই বা কন্টেন্টেড আছে, মানে কিন্তু ব্যক্তি যে লোকাল এমএলএ তার বিরুদ্ধে অসন্তোষ আছে, এবং তার বিরুদ্ধে অসন্তোষের কারণেই যে পার্টির বিরুদ্ধে ভোটটা দিয়ে। তার ফলে এই লোকাল লেভেল অ্যান্টি ইনকামবেন্সি ম্যানেজ করাও কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টি এখন শুরু করেছেন। এবং এই যে মাইক্রো অ্যাসেসমেন্ট, আগে আজ থেকে 20 বছর 30 বছর আগে সব পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ডানপন্থী ঘরানার পার্টি, কংগ্রেসি ঘরানার পার্টি এত মাইক্রো অ্যাসেসমেন্টে যেত না। মাইক্রো অ্যাসেসমেন্টে করতো কারা? সিপিএম। মাইক্রো অ্যাসেসমেন্ট করতো কে? বিজেপি, যাদের ক্যাডার ভিত্তিক পার্টি। কিন্তু ডানপন্থী ঘরানার রাজনীতিতে অনেকটা না পার্টির টিকিটটা দেওয়াটা যে কে কার লোক, ফেস ভ্যালু কে কার লোক। যে মানে ধরো আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমন অনেক কংগ্রেসের নেতারা ছিলেন, বিভিন্ন রাজ্যেও আছে, অমুক নেতার লোক হচ্ছে এই 10 জন, তমুক মন্ত্রীর, ফলে তারা ওই মুখ
যাই হোক না কেন তারা কনস্টিটিউয়েন্সি যাক না যাক টিকিটটা পেতেন। কিন্তু ক্রমশই কি হচ্ছে দেখো, ক্রমশই তো পলিটিক্যাল যে কালচার সেটা তো চেঞ্জ হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে। রিজনাল পার্টিগুলো যে ধরো আজকে তৃণমূল হোক, ডিএমকে হোক, শিবসেনা হোক, বা সমাজবাদী পার্টি হোক, বা আরজেডি পার্টি হোক, এরাও কিন্তু আজকে প্রফেশনাল হেল্প নিচ্ছেন, প্রফেশনাল এজেন্সি হেল্প নিচ্ছেন, নিয়ে মাইক্রো ম্যানেজ করছেন। ঠিক আছে, যে কাজটা হয়তো ক্যাডারদের দিয়ে হয়তো হবে না, নিরপেক্ষভাবে হবে না, কারণ বায়াসড ওপিনিয়ন চলে আসতে পারে, সেইটা একটা পেশাদার সংস্থাকে দিয়ে করাচ্ছেন, এবং মাইক্রো লেভেলের যে ইস্যুসগুলোকে বা যে লোকাল লেভেল যে অ্যান্টি ইনকামবেন্সি বিষয়গুলোকে সেগুলোকে তুলে নিয়ে আসছেন। ফলে আজকেও যে তৃণমূলের মধ্যে যে আলটিমেটলি এখন টিকিট ডিস্ট্রিবিউশনের অনেক দেরি আছে। মার্চ মাসে নর্মালি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিস হলো যেদিনকে ভোট ঘোষণা হয় সেদিনকে বা তারপরের দিনের মধ্যে উনি ক্যান্ডিডেট ঘোষণা করেন। তো ফলে যদি আজকে মার্চ মাসে গোড়াতে ভোট অ্যানাউন্স হয়, তারপরে ধরে নেওয়া যায় যে মার্চ মাসে ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স হবে, মানে আজকে হচ্ছে তোমার অক্টোবরের শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 4 মাস, 4 মাস বাকি আছে। ফলে টু আর্লি টু সে যে কে ক্যান্ডিডেট হবে না ক্যান্ডিডেট হবে। কিন্তু ওভারঅল পার্টি যে একটা যে অ্যাসেসমেন্ট সেই কাজটা শুরু হয়ে গেছে, এবং অ্যাসেসমেন্ট করার সময় মোরাললেস যে কোনো পলিটিক্যাল পার্টি কি করে যে এক একটা কনস্টিটুয়েন্সি বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হিসেবে 2জন বা 3জনের নামকে শর্ট লিস্ট করে। যেখানে এমএলএ অলরেডি রয়েছেন সেখানে তার নামটা থাকে, আরো 2জন বা 3জনের নাম বিকল্প নাম থাকে। আর যেখানে ধরো আগের বার হেরে গেছেন সেখানে 3টে করে নাম আসে, করে সেই তার নামের মধ্যে শর্ট লিস্ট করা হয় যে কাকে করা হবে। তো এই যে পুরোনো আলোচনাতে আবার ফিরে আসি, যে বয়স যেটা বলছিলাম, যে বয়স হয়ে যাওয়ার পরে যে যারা কনস্টিটিউয়েন্সি যেতে পারছেন না, সেখানে লোকাল লেভেল অ্যান্টি ইনকামবেন্সিটাকে তো তৃণমূলকে কমব্যাট করতে হবে। তো ফলে সেই কমব্যাট করার কারণেই হবে। আর একটা বড় কারণ আছে দেখো, সেটা হচ্ছে যে পারফরমেন্স তো এখানে বড় ফ্যাক্টর। এবং তৃণমূলের যেটা আমি গোড়াতে বলেছিলাম যে পার্টিতে অ্যাসপিরেন্ট বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই যাচ্ছি, কারণ এক একটা বিধানসভা কেন্দ্রকে ধরলে 3-4 জন করে প্রার্থী হতে চাইছেন, আবার কেউ হয়তো টানা 4টে বা 5টা টার্ম ধরে এক জায়গাতে রয়ে গেছেন। আমি যদি উদাহরণ দিয়ে বলি, রতুয়া সমর মুখার্জি, তার যে ভূমিকা, তিনি কিন্তু অ্যাক্টিভ, আবার তিনি দল বিরোধী কাজও করছেন। একদম বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে, যেটা রাজ্য বিধানসভায় কোনোদিন হয়নি, বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রীকে তিনি চোর বলছেন, কোট আন্ড কোট চোর শব্দটি ব্যবহার করছেন। ফলে এই ধরনের মানুষকে নিয়ে আসাটাও তো একটা সমস্যা হতে পারে। এইগুলোই তো পার্টি অস্বস্তির জায়গা, এইগুলোই তো পার্টি অ্যাড্রেস করবে। ধরো তুমি আজকে সৌগত রায়ও যখন উনি বলছেন যে এসআইআর তো স্বাভাবিক প্রক্রিয়া, এসআইআর তে অসুবিধা কথা, পরের দিন উনি স্টেটমেন্ট চেঞ্জ করেছেন। কিন্তু এই স্টেটমেন্টগুলো তো পার্টির একটা অবস্থান থাকে, সে পার্টি বলছে এসআইআর ঠিক নয়, যদিও এসআইআর ঠিক হয়ও তাহলে পার্টির অবস্থানটাই শেষ অবস্থান। তো সেইখানে যখন কেউ একজন ওপেনলি কিছু বলেন তখন পার্টিকেই একটা এম্বারাসমেন্টে ফেলা হয়। তো সামগ্রিকভাবে সবটাই অ্যাসেস করা হবে। তো আমি যেটা একটা সব মিলিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে যে 70 ইয়ার্স হলেই যে কারোর টিকিট পাবেন না এটা ঠিক নয়। 70 ইয়ার্স হওয়ার পরেও 2জন, 3জন, 4জন টিকিট ডেফিনেটলি পাবেন। তার মধ্যে একটা নাম তো তোমাকে আমি বললাম যে অশোক দেব, তুমি লিখে রাখতে পারো যে টিকিট পাবেন। বাকিদেরটা অ্যাসেসমেন্ট পার্টি করছেন, এবং যদি মনে করে যে তিনি তার আগের মতো কর্মক্ষমতা নেই, তিনি অনেক বেশি ইন্টেলেকচুয়ালি পার্টিকে হেল্প করতে পারেন, তার এলাকায় অনেক তরুণ তুর্কি আছে যাদেরকে এবার সুযোগ দেওয়া যেতে পারে, তারা বেটার সার্ভ করবে সেখানকার মানুষকে, তাহলে সেখানে ক্যান্ডিডেট চেঞ্জ হবে। আচ্ছা, এই তালিকায় কি মন্ত্রীদেরও ইনক্লুড করা যাবে? 100%। মানে আমি ধরো তোমায় বলছি বিপ্লব রায়চৌধুরী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমার তো এখানে তৃণমূলের কোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কিছু নেই, কিন্তু তুমি যে আজ শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা বললে আমার খুব সন্দেহ আছে যে শোভনদেব চট্টোপাধ্যায় আবার টিকিট পাবেন কিনা। আচ্ছা, মানে ধরো তুমি দুটোর নামই আমি আলোচনা করে বললাম যে অশোক দেব পাবেনি, আবার আমি তোমাকে বলছি যে আমার অতিশয় সন্দেহ আছে যে শোভনদেব চট্টোপাধ্যায় আবার খড়দা থেকে টিকিট পাবেন কিনা। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ট্রাস্টেড লোক। ট্রাস্টটা তো এখানে কোনো ফ্যাক্টরই না। ট্রাস্ট তো তোমাকে যদি আজকে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় তিনি তার বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করেছিলেন, দিয়ে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটা সেফ সিটে সরিয়ে দিয়ে গেছেন। এখানে তো কোনো আত্মবলিদানের ব্যাপার নেই। আচ্ছা, এই তৃণমূল পার্টিতে এখনো পর্যন্ত সবাই হচ্ছে সূর্যের আলোয় আলোকিত। একদমই তাই।
কেউ বলতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার নিজের একটা বিপুল জনভিত্তি, তার গোটা স্টেটে একটা বিপুল গ্রহণযোগ্যতা এসব আছে, লোকালি পকেটে পকেটে কিছু আছে, কিন্তু তার নিজের এলাকার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বাদ দিয়ে তুমি এটাও বলতে পারবে না যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধরো অনুব্রত মণ্ডল, তাও অনুব্রত মণ্ডল আমার ক্ষয়িষ্ণু, বলতে পারবে না যে কোনো একজন নেতা তার নিজের জেলাতেই পুরো হোল্ড আছে। তুমি কি বলতে পারবে যে গৌতম দেবের পুরো শিলিগুড়ি জলপাইগুড়িতে পুরো হোল্ড আছে, কর্তৃত্ব আছে, রাজনৈতিক কর্তৃত্ব আছে? তাহলে তো ডাবগ্রাম ফুলবাড়ি সিটি হাঁটতে হয় কেন, তাই না? আজকে অনুব্রত মণ্ডলের সেই জায়গাটা নেই। একটা সময় শুভেন্দু অধিকারীদের বলা হতো যে তার পূর্ব মেদিনীপুরে আছে, কিন্তু সেইটাই যখন আজকে ইলেকশন হলো, গত বছর 21-এ ভোটের ইলেকশন হলো, দেখা গেল যে ওখানে হয়তো নন্দীগ্রামে উনি জিতলেন, কিন্তু পূর্ব মেদিনীপুরে তো 50% সিট তৃণমূল জিতে নিয়েছে। তাহলে কোথায়, তাহলে কি বলা যায় যে পূর্ব মেদিনীপুরে নিরঙ্কুশ, যেটাকে অধিকারী গড় বলা হতো, ওটাকে সত্যি অধিকারী গড় বলে প্রমাণ করতে পেরেছিলেন শুভেন্দু অধিকারী? উনি বলতে পারেন যে ভোটের সময় ডিগিং হয়েছে, মেশিনারি ইত্যাদি বলতে পারেন, কিন্তু রেজাল্টটা কি? জো জিতা ওই সিকান্দার, ঠিক আছে? যে কারণে শুভেন্দু বারবার করে বলছেন যে আমি 1900 ভোটে হারিয়েছি, ঠিক। কিন্তু পূর্ব মেদিনীপুরের কি তাহলে বলা যায় যে পূর্ব মেদিনীপুরে, গোটা পূর্ব মেদিনীপুর শুভেন্দু মানে হাতের মুঠোয়? এটা কি রেজাল্টের ভিত্তিতে বলা যায়? বলা যায় না। তার ফলে গোটা স্টেটে এমন কোনো নেতা নেই যে তার নিজের পুরো জেলাটাকে বলতে পারে আমার জেলা। সবাইকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া থেকেই এখনো সূর্যের আলোয় আলোকিত। তারপরে তুমি যে বললে যে উনি তার নিজের সিটটা ছেড়ে দিয়েছেন, এটা কোনো আত্মবলিদানের গল্প নয়, ঠিক আছে? আমি ওই কারণে বললাম যে সেক্ষেত্রে হয়তো যে একজন জেতা সিট ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে লড়তে হবে, সেই কারণ থেকে তবে 79 ইয়ার্স ওল্ড, একদমই হি হ্যাড হিজ ইনিংস দলের। কিন্তু আজকে খড়দায়, আজকে উনি কলকাতার নেতা, সারাক্ষণ উনি ভবানীপুরে বসে থাকেন বা দপ্তরে যান। আজকে খড়দা ওনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, খড়দার এলাকায় কোনো লোক নেই যে ওখানে ক্যান্ডিডেট হতে পারে? সেখানকার ছেলে অল্প বয়সী যে তরুণ নেতা, তাদের কোনো অ্যাসপিরেশন নেই? তাহলে একজন মানুষ বছরের পর বছর ধরে, তার 80 বছর বয়স হলেও তিনি বিধায়ক থেকে যাবেন, আর তার আর প্রজন্মের পর প্রজন্ম তার জন্য শুধু কাজ করে যাবে, এটাও তো হতে পারে না। তার ফলে সেখানেও একটা জাস্টিসের দরকার আছে। আমার মনে হয় যে তৃণমূল পার্টিটা আগের থেকে অনেক বেশি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচে চলছে, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বারবার করে একটা জিনিস বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে সমস্যা কোথায় হয়েছে, সেটা হচ্ছে যে তৃণমূল যখন তৈরি হয় তখন এই যে কংগ্রেস ভেঙে তরুণ নেতারা তার সঙ্গে চলে এসেছিলেন, এক কথা তাদের প্রতি ওনার একটা সহানুভূতি আছে এবং একটা আত্মিক সম্পর্ক আছে, উনি তাদেরকে দুম করে ফেলে দিতে পারেন না, ঠিক আছে? ফলে উনি কিছু না কিছু ভাবে তাদেরকে একটা পদ দিয়ে বা এমএলএ করে, এমপি করে রাখতে পারেন, কিন্তু যখন সেটা একটা স্তর পর্যন্ত চলতে পারে, গ্র্যাটিটিউডেরও তো একটা এক্সপায়ারি ডেট থাকে, ঠিক আছে? তাই না? অভিষেকের মতটা এখানে অনেক বেশি প্রিভেল করবে। অভিষেকের মত বলে না, প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটাই অনেক বেশি প্রিভেল করবে বলে আমার মনে হয়। এবং সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে এক্সপেরিমেন্টটা ফেল করে গেছে বলবো না, কিন্তু অভিষেক যে সঠিক সেটা প্রমাণিত, অ্যাপারেন্টলি যে অ্যাপিয়ার করছে ফেল করে গেছে, সেইটা কিন্তু ওই অভিষেকের অবস্থানকে স্ট্রেনথেন করে দিয়েছে। যখন এই বিষয় নিয়ে আলোচনা হলো, আমরা ছোট্ট একটা জিনিস জেনে নেবো, তোমার কি মত যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই প্রার্থী তালিকা ঘোষণা করেন একটা বড় চমক থাকে, বিশেষ করে টিনসেল টাউনের বেশ কিছু নাম থাকে। আমরা গত বিধানসভা নির্বাচনেও দেখেছি, লোকসভা নির্বাচনেও দেখেছি, 26-এও কি সেরকম মুখ আসবে? সে একটা দুটো আসতে পারে, কিন্তু মেজরিটি আমার মনে হয় না। দেখো কোথায় তোমার মুখ, এই ধরনের মুখ আনা হয় এটা বুঝতে হবে, যেখানে গন্ডগোল বেশি, যেখানে লোকালি ইনার ক্লাসটা থাকে, 3টে বা 4টে নেতা অ্যাসপিরেন্ট এবং তাদের মধ্যে ফিয়ার্স লড়াই আছে, সেখানে একটা বাইরে থেকে ক্যান্ডিডেট নিয়ে এসে একটা টলিউডের লোকে নিয়ে বসে ওই গন্ডগোলটাকে, বা যেখানে ক্যান্ডিডেট নেই, এই দুটো ক্ষেত্রেই তো বাইরের লোককে আনা হয়। যেখানে মুখ্যম প্রার্থী নেই সেখানে একটা ফেস নিয়ে এসে বাইরে থেকে টলিউডে। আমরা যদি তুমি যে বিষয়টি বললে, শেষ যে উপনির্বাচন হয়েছিল আমাদের এখানে বর্ণনগরে, সায়ন্তিকাকে বসিয়ে দেওয়া হলো, যেখানে অ্যাসপিরেন্টস কিন্তু আরো 3 জন ছিল। না, সায়ন্তিকাকে বসানো আমার অন্য একটা গল্প আছে। এই গল্পটা হচ্ছে অন্য। সায়ন্তিকাকে যখন লোকসভা ভোটে সায়ন্তিকা বাঁকুড়া থেকে যখন হেরে যায়, তারপরে তুমি দেখো যে যারা লোকসভা ভোটে হেরে গিয়েছেন তাদের সকলের পুনর্বাসন হয়ে গেছে, সায়ন্তিকার ছিল না, সায়ন্তিকার পুনর্বাসনটাই হয়নি, সেটাই ওকে
সায়ন্তিকার পুনর্বাসন মানে বিধানসভা ভোটে যারা হেরেছিলেন তাদের লোকসভা ভোটে অনেকে পুনর্বাসন হয়েছিল। সায়নী, যাদবপুর, জুলমালিয়া, হ্যাঁ জুলমালিয়া জিতেছিল, জুলমালিয়া বিধায়ক ছিল, তাকে মেদিনীপুর বা এটা সব পেয়ে গেছে, সায়ন্তিকা কিছু পাননি। তো মমতা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকাকে কথা দিয়েছিলেন যে এত উতলা হওয়ার কারণ নেই, আমি এটা দেখে নেব ব্যাপারটা। ফলে যখনই বরানগরের অপরচুনিটিটা তৈরি হলো উনি আর কারোর কথা না ভেবে সায়ন্তিকাকে ওখানে প্রার্থী করেন। ফলে বরানগরের তৃণমূলের প্রার্থী মুখ ছিল না এরকম ব্যাপার নয়, এটা উনি সায়ন্তিকাকে কথা দিয়ে রেখেছিলেন বলে ওটা করা হয়। তো যাই হোক, বিষয়টা ওই পুরনো জায়গায় ফিরে আসছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হবে তখন তো জানা যাবে যে কতজন 70 ঊর্ধ্ব বাদ পড়লেন বা কতজন 40, 45, 50 বছরের বাদ পড়লেন, সেটা তখন আমরা জানতে পারবো। কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের যারা এক্সিস্টিং বিধায়করা রয়েছেন, সিটিং এমএলএরা রয়েছেন, তারা এই আতঙ্কের মধ্যে থাকা। না তুমি আজকে কালী পুজোর মুহূর্তে কাউকে আতঙ্কের মধ্যে ফেলো না। পুজো সবার তো বলতেই পারি, পুজো সবার ভালো কাটুক, এই দিওয়ালিও সবার ভালো কাটুক, সকলে আগামী দিন খুব মঙ্গলময় হোক, এই নোটেই তুমি আজকে শেষ করো, কাউকে আতঙ্কের মধ্যে ফেলো না। শঙ্করদার কথা অনুযায়ী পুজো সবাই ভালো কাটান, কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের আভ্যন্তরীণ যে সমীক্ষা, সেই সমীক্ষাটা প্রায় শেষ করেছে, হয়তো এর পরবর্তীকালে আরো 2-1 বার সমীক্ষা তারা করবেন, তারপরেই সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। খবর এখন এখানেই, আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজের পর্দায়। নমস্কার।